গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে সানডে এবং যেরকমটা কথা বলা হয়েছিল তোমাদের সাথে, উইকেন্ডে দুদিন সায়েন্সের এমসিকিউ ক্লাস হবে এবং বাকি 5 দিন থাকবে আমাদের জিকে জিএস ক্লাস। সায়েন্সের ক্লাসটা সব রকম এক্সামের কোয়েশ্চেন থেকেই কোয়েশ্চেন নেওয়া হবে, বাট জিকে জিএসটা একদম আমরা এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করেছি, সেখানে এনটিপিসির পিওয়াইকিউজই থাকবে। তবে আমরা জিএস ক্লাসটা এমন ভাবে ডিজাইন করেছি বা এমন ভাবে ক্লাসটা করা হচ্ছে যাতে প্রত্যেকটা এক্সামই তোমাকে ক্লাসটা হেল্প করে, কারণ আমরা শুধু তো অ্যান্সার মুখস্থ করছি না, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেল আলোচনা করছি। তো আগের দিনে সায়েন্স ক্লাসে কে কতগুলো অ্যান্সার করতে পেরেছিলে সেটা কিন্তু জানাওনি, 15টা কোয়েশ্চেনে কে কতগুলো অ্যান্সার করতে পেরেছিলে জানাওনি। এটা জানাবে, এবং নিজে পারলে যে কারোরই কুইজ বা এমসিকিউ ক্লাস তুমি অ্যাটেম্প্ট করো না কেন, সেটা যেই হোক, যে কোনো অথেন্টিক সোর্স হলেই হবে, সেখানেই তুমি একটু ইভ্যালুয়েট করবে যে তুমি কতগুলো অ্যাটেম্প্ট করতে পারছো। আজকের ক্লাসে প্রথমে বলে দিলাম যে যারা যারা ক্লাস করছো তারা কাউন্ট করবে কতগুলো টোটাল অ্যাটেম্প্ট করতে পারলে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অপশন, কোয়েশ্চেন নাম্বার 1, the only non-metal which is liquid at room temperature is, কোন ধাতুটি কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? মার্কারি, ব্রোমিন, ক্লোরিন নাকি গ্যালিয়াম? কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। নন মেটাল জিজ্ঞেস করেছে এবং রুম টেম্পারেচারে লিকুইড জিজ্ঞেস করেছে। মার্কারি, ব্রোমিন, ক্লোরিন নাকি গ্যালিয়াম? মার্কারি তো এখানে মেটাল, অনলি মেটাল যেটা হচ্ছে লিকুইড অবস্থাতে থাকে। ব্রোমিন হচ্ছে সঠিক উত্তর, নন মেটাল যেটা লিকুইড অবস্থাতে থাকে, অনলি নন মেটাল যেটা লিকুইড অবস্থায় থাকে। ক্লোরিন হচ্ছে গ্যাস। গ্যালিয়ানের নর্মাল স্টেট কি তোমরা কমেন্ট করে বলবে। আমরা দেখেছি যে ম্যাটারের 3টে স্টেট, একটা হচ্ছে সলিড, আমি এটা খুব বেশি লিখবো না, জাস্ট একটু ওপর ওপর বলছি, একটা লিকুইড, একটা হচ্ছে গ্যাস। এছাড়া আরো দুটো স্টেট আছে, একটা হচ্ছে ফোর্থ স্টেট। ফোর্থ স্টেট অফ ম্যাটার কি? ফোর্থ স্টেট অফ ম্যাটার হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে প্লাজমা। অ্যান্ড ফিফথ স্টেট অফ ম্যাটার বিইসি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। এগুলো সম্পর্কে একটু একটু ইনফরমেশন তোমাদেরকে বলছি। সলিডে হচ্ছে সব থেকে ডেন্সিটি বেশি, শেপ সাইজ ওগুলো তো সবাই জানো। ডেন্সিটি ম্যাক্সিমাম, ডেন্সিটি মিনিমাম। লিকুইডে সব থেকে মাঝামাঝি থাকে। কাইনেটিক এনার্জি সলিডের ক্ষেত্রে বেশি হবে না কম হবে? কাইনেটিক এনার্জি সলিডের ক্ষেত্রে কম হবে, মিনিমাম লিখছি। আর এখানে ম্যাক্সিমাম হবে। কেন? কারণ সলিডের মলিকিউল গুলো একে অপরের সাথে একদম ক্লোজলি প্যাকড অবস্থাতে থাকে, তাই তাদের মধ্যে ডিস্টেন্স কম, তারা ছোটাছুটি কম করতে পারে, ছোটাছুটি কম করলে তাদের কাইনেটিক এনার্জি কম হবে। আর কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে কিভাবে পরিবর্তিত হয়? কাইনেটিক এনার্জি কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর ক্ষেত্রে পড়বো। এবং টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি বাড়ে। কিভাবে? দেখো, তুমি যখন সলিড থেকে লিকুইডে যাচ্ছ, সলিডে তুমি টেম্পারেচার দিচ্ছ, লিকুইডে যাচ্ছ, কি হচ্ছে এখানে? টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, এবং কাইনেটিক এনার্জি সলিডে যেটা ছিল, কাইনেটিক এনার্জি লিকুইডে কিন্তু বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। আবার লিকুইডে যখন তুমি টেম্পারেচার দিচ্ছ, সেটা যখন গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু কাইনেটিক এনার্জি লিকুইডের থেকে বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। এটা ক্লিয়ার? ওকে। আর কি মনে রাখতে হবে? এখানে তো সলিডের শেপ সাইজ আছে, লিকুইডের ক্ষেত্রে শেপ সাইজ নেই, গ্যাসের ক্ষেত্রেও নেই। সলিডের ক্ষেত্রে ভলিউম আছে, লিকুইডের ক্ষেত্রে ভলিউম আছে, মাস আছে, যেটার যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রে শেপ নিচ্ছে। গ্যাসের ক্ষেত্রে সেটাও নেই, গ্যাসের কোনো শেপও নেই। এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ম্যাক্সিমাম, ফোর্স অফ অ্যাট্রাকশন ম্যাক্সিমাম, ফোর্স অফ অ্যাট্রাকশন ম্যাক্সিমাম, এখানে হচ্ছে মিনিমাম। এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা অলরেডি আগে পড়েছো তোমরা হয়তো, বা আমরা নেক্সট ক্লাসে আবার ডিটেলসে পড়বো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, র্যাডার কথাটির পূর্ব কথা কি? রেডিও, ডিভাইস অ্যান্ড রেঞ্জিং,
রিজিয়ন ডিভাইস অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, নাকি রেডিও ডিটেক্ট অ্যান্ড রেঞ্জেস? রেডার কোথায় ইউজ করা হয়? রেডার নেভিগেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো রেডারের পুরো কথা কি? রেডারের পুরো কথা অপশন সি, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, এখানে রেডিও ওয়েভ ইউজ করা হয়। Okay, next question, question number 3. Which of the following can reproduce only through a sexual method? নিচের কোন প্রাণীগুলির মধ্যে কোনটি কেবলমাত্র যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? কোরাল, হাইড্রা, স্পঞ্জেস নাকি অরেলিয়া? শুধুমাত্র যৌন জনন প্রক্রিয়া, কারণ তার মানে এর মধ্যে কোনো আমরা অযৌন জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখতে পাবো না। একটা প্রাণীদের মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন আমরা দেখতে পাই না, সেটা শুধু উদ্ভিদদের ক্ষেত্রে দেখতে পাই, যে পাতা থেকে মুকুল বেরোচ্ছে, মূল বেরোচ্ছে, বা কাণ্ড থেকে বা কোনো একটা পার্টিকুলার অংশ থেকে, সেটা আমরা যেটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলছি, সেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, সেটা কিন্তু আমরা প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই না। কিন্তু এখানে বলেছে কার ক্ষেত্রে শুধুমাত্র যৌন জনন দেখা যাবে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অরেলিয়া। অরেলিয়া হচ্ছে একটা টিনোফোরা, সরি, নিডারিয়া পর্বের একটা প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীদের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে এদের এদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এটা হচ্ছে নিডারিয়া পর্বের একটা প্রাণী, নিডারিয়া। এদের যে মোড অফ রিপ্রোডাকশনটা আছে বা বংশ বিস্তার করার যে ধরনটা, নিডারিয়া ফাইলামের অন্তর্ভুক্ত প্রাণীগুলোর, এরা দু রকমের রিপ্রোডাকশন করে। এদের লাইফ সাইকেলটাকে অ্যাকচুয়ালি আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পলিপ দশা, আর একটা হচ্ছে মেডুসা দশা। টু লাইফ ফর্ম থাকে এদের, টু লাইফ ফর্মস। কি কি? একটা হচ্ছে পলিপ দশা, আর একটা হচ্ছে মেডুসা দশা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি, যে তোমরা কি শুধু এরকম এমসিকিউ ক্লাসেসই চাইছো, নাকি সায়েন্সটা, অন্য কোনো সাবজেক্টের থিওরি ক্লাস না, সায়েন্সটা আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, সেটা তোমরা চাইছো? একটু আমাকে কমেন্ট করে বলবে। তোমাদের যদি প্রেজেন্ট মানে পার্টিসিপেশন থাকে তাহলেই পসিবল, তোমরা যদি চাও তাহলেই পসিবল। তো সেটা একটুখানি ইনফর্ম করো, তাহলে আমরা ইন ফিউচার সেটা প্ল্যান করতে পারবো। মানে এই মুহূর্তেই পসিবল নয় যে আমি কাল থেকে শুরু করে দিলাম, বাট পরে আমরা সেটাকে প্ল্যান করতে পারবো। তো দুটো লাইফ ফর্ম দেখতে পাই আমরা, একটা হচ্ছে পলিপ দশা, যেটা হচ্ছে স্থির দশা, মানে এক জায়গায় স্থির থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তোমরা স্টক টাইপের দেখতে পাচ্ছ, যে একটা জায়গাতে স্থির অবস্থায় রয়েছে। এদের ক্ষেত্রে আমরা ফ্রি সুইমিং কিছু দেখতে পাই না, এটাকে বলা হচ্ছে পলিপ দশা এক্ষেত্রে। এবং স্ট্রাকচারটা দেখো, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয় এক্ষেত্রে, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয়, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয়, অ্যান্ড সেসাইল। সেসাইল মানে স্থির একটা জায়গাতে। আর মেডুসা, মেডুসা যে একটা গ্রিকদের দেবী ছিল না, যার মাথা থেকে সে সাপ বেরোতো ওরকম, তো সেরকম ভাবে মনে রাখতে পারো যে জেলিফিশের এই যে এই নিচের দিকটা সেরকম সাপের মতো দেখতে লাগছে না, জেলিফিশের মতো এটা দেখতে আমব্রেলা লাইক স্ট্রাকচার হয়। তো এটা কিন্তু ফ্রি সুইমিং করে। নিডারিয়া পর্বের প্রাণী অবশ্যই মেরিন অ্যানিমাল, তা এরা জলের মধ্যে থাকে, একদম সমুদ্রের জলে থাকে, সাধারণত পুকুরের জলে তুমি দেখতে পাবে না এদেরকে। তো এরা হচ্ছে ফ্রি সুইমিং স্ট্রাকচার, এবং এরা হচ্ছে আমব্রেলা লাইক স্ট্রাকচার হয়, আমব্রেলা লাইক স্ট্রাকচার। ওকে, যেমন হচ্ছে অরেলিয়া অ্যান্ড জেলিফিশ। আচ্ছা, আর এটা হচ্ছে পলিপ দশায় কি থাকে? হাইড্রা থাকে, হাইড্রা, হাইড্রা থাকে পলিপ দশায়, অ্যাডিমসিয়া থাকে পলিপ দশায়। এইবার যেটা বলার সেটা হচ্ছে, এই পলিপ থেকে যখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন মেডুসা দশাতে কনভার্ট হয়, এবং মেডুসা দশা থেকে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন সেটা পলিপ দশাতে কনভার্ট হয়। তাহলে পলিপ থেকে মেডুসায় যেতে গেলে কি করতে হচ্ছে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হচ্ছে।
অ্যান্ড মেডুসা থেকে যদি পলিপে আসতে হয় তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হচ্ছে। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা নোট করে রাখবে, ওবেলিয়া নামে একটা প্রাণী রয়েছে, ওবেলিয়া। ওবেলিয়া এই প্রাণীটা দুটো লাইফ ফর্মে এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? এক্সিস্ট ইন বোথ দ্য ফর্মস। দুটো লাইফ ফর্মে কিন্তু ওবেলিয়া নামে প্রাণীটা এক্সিস্ট করতে পারে। ওকে, আচ্ছা, এ তো গেল এদের রিপ্রোডাকশনের কথা। এদের বাকি বৈশিষ্ট্য আর কি আছে? এরা অ্যাকোয়াটিক, মোস্টলি অ্যাকোয়াটিক অ্যানিমেল হয় এবং এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। এটা আগের স্লাইডে লিখে দিই তাহলে সুবিধা হবে। এদের ক্ষেত্রে আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাই। সিমেট্রি থেকে কিভাবে ফাইলাম গুলোকে আলাদা করা হচ্ছে সেটা পড়বো। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কটা নাম নোট করবে। একটা হচ্ছে ফাইসেলিয়া, PHYSALIA, একে বলা হয় পর্তুগিজ মেন অফ ওয়ার, একটা পয়জনাস অ্যানিমাল, ম্যান অফ ওয়ার। আসে এক্সামে আসে, এরকমই নাম জিজ্ঞেস করে যে which of the following animals known as Portuguese men of war। নেক্সট হচ্ছে সি পেন। সি পেন বলা হয় PEN, পেন দিয়ে শুরু নামটা, পেনাটুলা। ওকে, আর একটা হচ্ছে এক্সাম্পল ব্রেন কোরাল। ব্রেনের মতো দেখতে হয় এই কোরালটাকে। কেউ যদি আন্দামান নিকোবর আইল্যান্ড ঘুরতে যাও বা কোনো আইল্যান্ড যেখানে কোরাল রিফ রয়েছে সেখানে অবশ্যই ব্রেন কোরাল দেখবে। ম্যান্ডারিনা, ম্যান্ডারিনা, ব্যালেরিনা নয় কিন্তু, ম্যান্ডারিনা, এটাকে বলা হয় ব্রেন কোরাল। ব্রেন কোরাল, কোরালও কিন্তু এই নিডারিয়া পর্বেরই প্রাণী, ঠিক আছে? কোরালও কিন্তু নিডারিয়া পর্বেরই প্রাণী। ওকে, এবং এদের নিডারিয়া নামটা কেন হয়েছে বলতো? নিডারিয়া নামটা হয়েছে নিডোব্লাস্ট নামে একটা স্পেশাল সেল থাকে, সেখান থেকেই নিডারিয়া নামটা হয়েছে। নিডোব্লাস্ট নামে, বাংলাতে লিখে দিচ্ছে, নিডোব্লাস্ট নামে একটা স্পেশাল সেল থাকে, একটা কোষ থাকে, যেই কোষটা থাকার জন্য এদের এদের নামটা নিডারিয়া হয়েছে। এবং এই নিডোব্লাস্ট কোষটা এদের আত্মরক্ষার কাজে 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 লাগে এবং ক্যাপচারিং, ফুড ক্যাপচার করতে কাজে লাগে এবং নোঙর করতে কাজে লাগে। কিসে কিসে কাজে লাগে? আত্মরক্ষায় কাজে লাগে, খাবার সংগ্রহ করতে কাজে লাগে, নোঙর করতে মানে কোথাও আটকে নোঙর করতে কাজে লাগে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আবার একটা স্লাইড ফাঁকা ছিল, আমি শুধু শুধু ওখানে এ করে লিখলাম। আচ্ছা, দ্য ফিলামেন্ট অফ লাইট বাল্ব ইজ মেড আপ অফ, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? অপশন তোমাদের সামনে আছে, উত্তরটা করো, আমি বলছি। ওকে, ফিলামেন্ট কি দিয়ে তৈরি? প্লাটিনাম, ট্যান্টালাম, টাংস্টেন নাকি অ্যান্টিমনি? ফিলামেন্ট তো প্লাটিনাম দিয়ে তৈরি হবে না নিশ্চয়, এত ভারী এত দামি ধাতু দিয়ে ফিলামেন্ট যদি তৈরি হতো তাহলে তো মোমবাতির যুগেই আমরা পড়ে থাকতাম। ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, অপশন সি, টাংস্টেন দিয়ে। এবং এই ফিলামেন্ট টাংস্টেন দিয়ে কেন তৈরি হয়? কারণ টাংস্টেন খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে আলো বিকিরিত করে, তাই জন্য টাংস্টেন দিয়ে তৈরি হয়। এখনকার যে সমস্ত এলইডি বাল্বে কিন্তু ফিলামেন্ট থাকে না। আগেকার দিনের যে বাল্ব গুলো হতো না, এরকম ভাবে থাকতো, এরকম এরকম কুন্ডুলিয়া পাকি একটা তোমার এরকম টাইপের বাল্ব গুলো হতো, যে বাল্ব গুলো দিয়ে এখন তোমরা বাড়িতে
বিভিন্ন রকমের জিনিসপত্র বানাও ডিআইওয়াই বানিয়ে। তো এটা কিন্তু টাংস্টেনের তৈরি হতে। এলইডি বাল্বে কিন্তু ফিলামেন্ট খুঁজতে যাবে না তুমি যে কোথায় টাংস্টেন আছে দেখি। অ্যান্টিমনি এটা হচ্ছে, এটার সংকেত কি বলতো, সাইন। অ্যান্টিমনির সাইন কিন্তু এটি নয়, এটি হচ্ছে অ্যাস্টাটিন, অ্যান্টিমনির সাইন হচ্ছে এসবি, ঠিক আছে। এবং এই অ্যান্টিমনি হচ্ছে একটা তোমার আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে এক একটা ধাতু কল্প, সরি। এবং আর্সেনিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলোকে বলা হয় ধাতুকল্প। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। choose the one which is different or odd from the following। নিচের কোন পদার্থগুলির মধ্যে কোনটি সবার থেকে আলাদা? অ্যালুমিনিয়াম, আয়রন, কপার নাকি ব্রাশ? অ্যালুমিনিয়াম, আয়রন, কপার নাকি ব্রাশ? আচ্ছা, কালকে আগের দিনের ক্লাসে কোয়েশ্চেন করছিলাম না আমরা সাউন্ডের ভেলোসিটি, ঠিক আছে। তো সাউন্ডের ভেলোসিটি আমরা পড়লাম কি না, সলিডে বেশি, তারপরে হচ্ছে লিকুইডে, তারপরে হচ্ছে গ্যাসে, এটা বললাম তো। তো একটা কোয়েশ্চেন আসে যে নিচের কোনটার মধ্যে সাউন্ডের ভেলোসিটি সব থেকে বেশি, সেখানে অ্যালুমিনিয়ামও থাকে, স্টিলও থাকে। যদি অ্যালুমিনিয়াম স্টিল দুটোই থাকে তখন কিন্তু অ্যালুমিনিয়ামে সব থেকে বেশি, অ্যালুমিনিয়ামে বেশি স্টিলের থেকে, ঠিক আছে। নর্মালি স্টিলে তো অনেকটাই বেশি হয় সাউন্ডের ভেলোসিটি, কিন্তু স্টিলের থেকেও অ্যালুমিনিয়ামে বেশি, এটা কিন্তু মাথায় রাখবে। এসএসসি তে কোয়েশ্চেন এসেছিল এবং সেখানে অপশনে স্টেনলেস স্টিলও ছিল এবং অ্যালুমিনিয়ামও ছিল। অ্যালুমিনিয়ামে কিন্তু বেশি সাউন্ডের ভেলোসিটি বা স্পিড। আচ্ছা, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি আলাদা? দেখো, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, এই তিনটেই হচ্ছে মেটাল, কিন্তু ব্রাশ হচ্ছে তোমার অ্যালয়। যা বাবা, গলাটা ধরে যাচ্ছে কেন। ব্রাশ হচ্ছে এখানে অ্যালয়, ঠিক আছে। অ্যালয় মানে কি, মিশ্র ধাতু, যে দুটো ধাতু একসাথে মেশানো হচ্ছে, সেটা থেকে যেটা তৈরি হচ্ছে, মানে মিক্সড যে ধাতুটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যালয়। তো বাকি কিছু ইম্পর্টেন্ট অ্যালয়, আচ্ছা, ব্রাশ কিসের কিসের অ্যালয়, কোন কোন ধাতু মিশিয়ে ব্রাশ তৈরি করা হয়, এটা তো পড়েছো তোমরা, যে তোমরা যখন থেকে হিস্ট্রি পড়ছো সেখানেও পড়েছো, ব্রোঞ্জ, ব্রাশ, সেগুলোও পড়েছো। তো এখানে যে ইম্পর্টেন্ট অ্যালয় গুলো রয়েছে, দেখো, ব্রাশ তৈরি হচ্ছে কপার আর জিঙ্ক, যেটা তোমার বিভিন্ন রকমের বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়, কপার এন্ড জিঙ্ক। ব্রোঞ্জ তৈরি হচ্ছে কপার এবং টিন দিয়ে, এসএন মানে টিন। জার্মান সিলভার, কপার, জিঙ্ক এবং নিকেল। রোল্ড গোল্ড, কপার এবং অ্যালুমিনিয়াম। গান মেটাল, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন আসে, গান মেটাল, কপার, টিন, জিঙ্ক এবং লেড। ডাচ মেটাল, কপার অ্যান্ড জিঙ্ক। দেখো, এখানেও তুমি ব্রাশেও কপার অ্যান্ড জিঙ্ক পাবে, ডাচ মেটালেও কপার অ্যান্ড জিঙ্ক পাবে, কিন্তু এখানে পার্সেন্টেজের আলাদা আলাদা থাকে, যার জন্য তোমার মেটালটা চেঞ্জ হয়ে যায়। ডেল্টা মেটাল, কপার, জিঙ্ক, আয়রন। এখানে তারপর ইম্পর্টেন্ট হচ্ছে রোজ মেটাল। রোজ মেটালে খেয়াল রাখবে যে বিসমাথ থাকে, বিসমাথে কিন্তু আর কোনো অ্যালয় সাধারণত পড়তে হয় না। তো রোজ মেটালে থাকে বিসমাথ, পিবি হচ্ছে তোমার লেড এবং টিন। আচ্ছা, ডুরালুমিন, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার খুব লাইট ওয়েটেড অ্যালয়, যেটা তোমার আগে এরোপ্লেনের বডি তৈরি করতেও ব্যবহার করা হতো। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, চারটেই থাকছে। ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামটা ইম্পর্টেন্ট এবং খুব ইজি মনে রাখা, ম্যাগনেলিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। সোল্ডার মেটাল, সোল্ডারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সোল্ডারিং এ কোন প্রসেস ইউজ করা হয়, কোন রিয়াকশন হয় সোল্ডারিং এ, বলো তো? সোল্ডারিং এর যে রিয়াকশনটা হয় সেটা কোন রিয়াকশন হয় এবং কি ইউজ করা হয়, আর একটা কি ইউজ, কোন কোন পদার্থ ইউজ করা হয় সোল্ডারিং এর ক্ষেত্রে। প্লাম্বাম এবং টিন। টাইপ মেটালটাও ইম্পর্টেন্ট, টিন, লেড এবং এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি। বেল মেটাল, যেটা তোমার ঘন্টা, বাড়িতে যদি ঘন্টা থাকে বা মাঝে মাঝে তুমি কিছু না করে যে ঘন্টাটা বাজাও, সেই ঘন্টাটা তৈরি হয় টিন, লেড এবং অ্যান্টিমনি দিয়ে। এই সরি, টাইপ মেটাল, সরি। বেল মেটাল হচ্ছে কপার এবং টিন দিয়ে তৈরি হয়। এটা দেখো, বেল মেটাল আর ব্রোঞ্জ দুটোই কিন্তু কপার এবং টিন দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পার্সেন্টেজের ডিফারেন্স আছে। স্টেনলেস স্টিলে থাকে কপার, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন। আর নিকেল স্টিলে থাকে শুধু আয়রন এবং
কপার বললাম কি এটা, সরি, আয়রন, ক্রোমিয়াম, নিকেল, কার্বন, আর নিকেল স্টিলে থাকে শুধুমাত্র আয়রন এবং নিকেল। পার্সেন্টেজ মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, যদি মনে রাখতে চাও একটুখানি চেক করে নেবে। ব্রাসের পার্সেন্টেজ, ব্রোঞ্জের পার্সেন্টেজ, স্টেনলেস স্টিলের পার্সেন্টেজ, আর হচ্ছে তোমার এখানে ডুরালুমিনের পার্সেন্টেজ। বাকি আর পার্সেন্টেজ মনে রাখার খুব একটা প্রয়োজন নেই। হলো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, which of the following color light has the lowest frequency? কোন রঙের আলোর ক্ষেত্রে সবথেকে কম ফ্রিকোয়েন্সি আছে? কম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি লাইটের ক্ষেত্রে হোক বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে হোক, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে সবসময় ইনভার্স সম্পর্ক, ঠিক আছে, সবসময় ইনভার্স সম্পর্ক। তাহলে ফ্রিকোয়েন্সি যদি হায়ার হয় তাহলে ওয়েভলেন্থ লোয়ার হবে, ফ্রিকোয়েন্সি যদি লোয়ার হয় তাহলে ওয়েভলেন্থ হায়ার হবে। এবার বলো, গ্রিন, ব্লু, রেড নাকি ভায়োলেট, কোনটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, যেটা অনেক দূর থেকে দেখা যাবে, ওয়েভলেন্থ অনেক বেশি? রেড লাইটের ফ্রিকোয়েন্সি সব থেকে কম, আর ব্লু লাইটের বা ভায়োলেট লাইটের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। গ্রিনের মাঝামাঝি পড়ে, এটা আমরা দেখেছি সিগন্যালিং সিস্টেমের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, who had discovered the heliocentric theory? heliocentric theory কে আবিষ্কার করেন? নিকোলাস কোপারনিকাস, গ্যালিলি, জোহান্স কেপলার নাকি বেসেলস? কে হেলিওসেন্ট্রিক থিওরি দেন? হেলিওসেন্ট্রিক থিওরিটা কি অ্যাকচুয়ালি? হেলিওসেন্ট্রিক থিওরি মানে হচ্ছে, হেলিও মানে হচ্ছে সান, হেলিও ইজ দ্য টার্ম ফর সান, যেটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এবং এখানে বলা হয় যে সান হচ্ছে সেন্টারে রয়েছে এবং প্ল্যানেট গুলো সমস্ত তার চারপাশে ঘুরছে। এই থিওরিটা কে প্রপোজ করেন? এই থিওরিটা প্রপোজ করেন কোপারনিকাস। ফার্স্ট টাইম কোপারনিকাস এই হেলিওসেন্ট্রিক থিওরিটা দিয়েছিলেন, যেখানে বলা হচ্ছে দ্য হেলিওসেন্ট্রিক থিওরি a transformative concept of astronomy conducts that the sun is the center of the body of the solar system. তার আগে পর্যন্ত কি মানা হতো না, বাইবেলে যেটা উল্লেখিত ছিল যে পৃথিবী হচ্ছে সবের সেন্টারে অবস্থিত, বাকি সমস্ত কিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যেটাকে অপোজ করে কোপারনিকাস যখন ফার্স্ট এই থিওরি দেন, তারপরে গ্যালিলিও সেটাকে সাপোর্ট করেন। তার জন্য গ্যালিলিওকে অনেক মানে শাস্তি ভোগ করতে হয়েছিল, বাট ইন দ্য মিন টাইম তারপরে যেহেতু শাস্তি ভোগ করলো, তারপরে অনেক পরে গিয়ে সে ডিসকভার হলো, এই থিওরির অ্যাপ্রোচে বিভিন্ন রকমের আরো নতুন নতুন প্রমাণ আসলো। কিন্তু যাই হোক, ভালো কাজ সবসময় খারাপ জিনিস দিয়েই তো শুরু হয়, কোনো বড় কিছু করতে গেলে সবসময় একটা বাজে এক্সপিরিয়েন্স দিয়েই যেতে হয়। ইচ অফ দেম তোমরা দেখবে যে যত বড় মানুষ হয়েছে তার শুরুটা তে কেউই তাকে অ্যাপ্রিসিয়েট করেনি। তো ঠিক আছে, এটার অপোজিটে যে থিওরি, এটাকে অপোজ করে যে থিওরিটা, সেই থিওরিটার নাম কি? সেই থিওরিটার নাম হচ্ছে জিওসেন্ট্রিক থিওরি। হেলিও মানে সান, সানকে সেন্টারে রেখে যে থিওরি, হেলিওসেন্ট্রিক থিওরি। এর অপোজিটে যে থিওরি সেটা হচ্ছে তোমার জিওসেন্ট্রিক থিওরি। জিওসেন্ট্রিক থিওরি কে প্রপোজ করেন? জিওসেন্ট্রিক থিওরি যেটা, যেখানে বলা হচ্ছে আর্থ ইজ দ্য সেন্টার অ্যান্ড স্টেশনারি পয়েন্ট অফ দ্য ইউনিভার্স, এবং যেটা পরে রিপ্লেস হয়ে যায় হেলিওসেন্ট্রিক থিওরির মাধ্যমে। এবং এখানে যে কেপলারের নাম আমরা পড়ছি, কেপলার কিসের সংক্রান্ত সূত্র দিয়েছিলেন বলে তোমাদের কারো যদি জানা থাকে বলো? কেপলার 3টে সূত্র দিয়েছিলেন, যেখানে তিনি সূর্যের চারিদিকে গ্রহগুলির যে গতি সেটাকে ব্যাখ্যা করেছিলেন। 3টে সূত্র, একটা হচ্ছে কক্ষের সূত্র, একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, একটা হচ্ছে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহর আবর্তন কালের জন্য যে তোমার কক্ষপথের আবর্তনকালের বর্গ, মানে যে টাইম পিরিয়ডটা লাগছে, সেই টাইম পিরিয়ডটা ওই কক্ষপথের সাথে কিভাবে সমানুপাতিক সেটা তোমার কেপলার দিয়েছিলেন। এবং সেই সূত্রগুলো আজকে লেখার জায়গা যদি থাকে আমি লিখে দিচ্ছি, না জায়গা নেই তাহলে নেক্সট দিন লিখে দেবো। তো কেপলারের আমরা 3টে ল পাই, যেই 3টে ল সূর্যের চারিদিকে কিভাবে গ্রহগুলো ঘুরছে সেটার সাথে ডিল করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, what is geotropism? Geotropism কি? Growth of plant in response of gravity, growth of plants in response of sunlight, in response to nutrient, নাকি in response to water? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গাছের বৃদ্ধি, নাকি সূর্যালোকের প্রভাবে গাছের বৃদ্ধি, নাকি নিউট্রিয়েন্টের প্রভাবে গাছের বৃদ্ধি, নাকি ওয়াটারের প্রভাবে গাছের বৃদ্ধি? জিওট্রপিজম কি? জিওট্রপিজম হচ্ছে তোমার গ্র্যাভিটির রেসপন্সে গাছের বৃদ্ধি। আমরা যে ট্রপিক চলন পড়ি, ট্রপিক চলন, সেখানে আমরা পজিটিভ একটা
ট্রপিক চলন পড়ি আর একটা নেগেটিভ ট্রপিক চলন পড়ি। যখন মাধ্যাকর্ষণ শক্তির দিকে গাছের বৃদ্ধি হয় সেটাকে আমরা বলি পজিটিভ জিওট্রপিক চলন। কিসের বৃদ্ধি হয়? মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই পজিটিভ জিওট্রপিক চলন। মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই পজিটিভ জিওট্রপিক চলন এবং কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই নেগেটিভ জিওট্রপিক চলন, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে। যখন সানলাইট বা সানলাইটের রেসপন্সে যখন গ্রোথ হয় সেটাকে আমরা কি বলি? ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন বা ফটোট্রপিক মুভমেন্ট, না মুভমেন্ট তো না, বা ইংলিশটা কি যা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, ফটোট্রপিক চলন। লোকোমোশন এন্ড মুভমেন্ট। লোকোমোশন তো চলনের ইংলিশটা কি হবে? যাই হোক, ফটোট্রপিক চলন কাণ্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে তোমার সূর্যালোকের দিকে দেখাচ্ছে পজিটিভ, এবং মূলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নেগেটিভ ফটোট্রপিক চলন। নিউট্রিয়েন্টের ক্ষেত্রে সেরকম ভাবে কোনো আমরা চলন আলাদাভাবে ক্যাটাগরাইজ করি না, অবভিয়াসলি যেদিকে নিউট্রিয়েন্ট আছে সেই দিকেই বা তার রেসপন্সেই গ্রোথ হবে। এবং ওয়াটারের ক্ষেত্রে যে চলনটা দেখতে পাই সেটাকে আমরা বলি হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন। ওকে, এটা হচ্ছে তোমার কাণ্ডের ক্ষেত্রে নেগেটিভ, যেহেতু কাণ্ড জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এবং মূলের ক্ষেত্রে পজিটিভ। একটা জিনিস খেয়াল রাখবে যে অক্সিনের মাত্রা, অক্সিন যে হরমোনটা রয়েছে, অক্সিন যদি কাণ্ডে বেশি থাকে, কাণ্ডে যদি বেশি থাকে তবে সেটা বেশি সংবেদনশীল হয়, আর মূলে যদি কম থাকে তাহলে সেটা বেশি সংবেদনশীল হয়। মানে কি? মানে অক্সিনের মাত্রা যদি কাণ্ডে বেশি পরিমাণে থাকে তাহলে কাণ্ডের গ্রোথ বেশি ভালো হবে, যদি মূলে কম পরিমাণে থাকে তাহলে তার মূলের গ্রোথ বেশি হবে। ঠিক আছে? এবং এই দুটো মানে অক্সিন হচ্ছে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, এবং কম মাত্রায় যদি অক্সিন কাণ্ডে থাকে তাহলে সেটা ট্রপিক চলনের জন্য ভালো মানে সংবেদনশীল, এবং যদি মূলে কম পরিমাণে থাকে তাহলে সেটা আরো বেশি করে ট্রপিক চলনকে ইনডিউস করে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে V2O5 কে কি হিসেবে ব্যবহার করা হয়? জারক দ্রব্য, বিজারক দ্রব্য, অনুঘটক, নিউট্রিলাইজিং এজেন্ট। আজকে কফিটা মারাত্মক তেতো হয়ে গেছে, মানে লাগছে যে অন্য কিছুই খাচ্ছি। মানে গরম আছে, আগের দিন যেমন ঠান্ডা হয়ে গেছিল ঠান্ডা হয়ে যায়নি, বাট গরম আছে। বাট স্টিল আমি ক্লাসটা রেকর্ড করছি, এখন বেজে গেছে হচ্ছে 7টা বাজতে চলছে, 6:56 বাজছে। তোমাদের ক্লাসটা 8টাতে যাবে, আমার এটা দেওয়ার কথা সাড়ে 6টায়। ঠিক আছে? তো আমি মারাত্মক ভাবে ঘুমিয়ে গেছিলাম, এন্ড তারপরে আমি কফিটা 1 চামচের জায়গায় 1.5 চামচ নিয়ে নিয়েছি, এন্ড আমার মনে হচ্ছে যে আমি আজকে সারা রাত ঘুমাতে পারবো না। ওকে, তো V2O5 স্পর্শ পদ্ধতিতে যখন সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হচ্ছে, V2O5 কে ইউজ করা হয় অ্যাজ এ ক্যাটালিস্ট, অনুঘটক হিসেবে ইউজ করা হয়। অনুঘটকের কাজ কি? যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেওয়া এবং বিক্রিয়ার শেষে সেটা অপরিবর্তিত থাকে। মানে কিরকম ব্যাপারটা, যে তোমার একটা বন্ধু আছে এবং তোমার যাকে ভালো লাগে সেই ক্রাশেরও সে বন্ধু, তো তুমি নিজে অ্যাপ্রোচ করতে পারছো না, তোমার সেই বন্ধুটাকে দিয়ে অ্যাপ্রোচ করাচ্ছ। তো সে যখন অ্যাপ্রোচ করলো ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, যখন তাড়াতাড়ি হয়ে গেল তোমার যখন কাজটা মিটা গেল, তখন সে আবার নিজের মতো নিজের লাইফ, তাকে আর তুমি ডিস্টার্ব করছো না, তাকে আর রোজ দিন ফোন করে খোঁজও নিচ্ছ না। তো সেই রকম ব্যাপার ব্যাপার আর কি। এটা হচ্ছে রিয়াক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার টাইম, আর এটা হচ্ছে এনার্জি। সাপোজ ডেল্টা লিখবো না, এনার্জি। তো রিয়াকশনটা যে পথে যাচ্ছিল, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, রিয়াকশনটা যে পথে যাচ্ছিল ক্যাটালিস্ট ছাড়া, মানে তুমি, এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত ক্রাশ। তো এখানে যেতে গেলে তোমাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছিল, একটা ট্রানজিশন স্টেট আসছিল, সেটার এনার্জি অনেক বেশি, মানে তোমার থেকে তোমাকে নিজেকে এতটা লিফট করতে হচ্ছিল তবে তুমি এই ট্রানজিশন স্টেটে পৌঁছাতে পারছিলে, যেখানে গিয়ে মোটামুটি ব্যাপারটা কি একটু সেটেল ডাউন হচ্ছিল, এবং তারপরেই তুমি এই পারে চলে আসতে পারছিলে। কিন্তু তুমি যে তোমার ক্রাশের বন্ধু আর তোমার কমন ফ্রেন্ডকে কাজে লাগালে,
ক্যাটালিস্টকে, সে তখন কি করলো যে এই রাস্তাটাকে সহজ করে দিল, সে তখন রাস্তাটাকে ছোট করে দিল। ছোট করে দিলে কি হচ্ছে, তোমাকে তখন এইটুকু রাস্তা পেরোতে হচ্ছে, এই হাইস্টটা দেখবে, এই হাইস্টটা এইটুকু রাস্তা পেরোতে হচ্ছে। তো এইটা হচ্ছে তখন ট্রানজিশন স্টেট। তো এখানের এনার্জিটা কি হলো, কমে গেল। তাহলে অনুঘটকের কাজও কিন্তু সেই রকম, যে কোনো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেওয়া বা কমিয়েও দিতে পারে যদি বাজে বন্ধু হয়, কিন্তু সেটা হচ্ছে নেগেটিভ অনুঘটকের কাজ করবে। সেটার এক্সাম্পলও আছে, আমি এমনি এমনি শুধু মজা করে বলছি না, ঠিক আছে। আমরা এরকম অনুঘটকেরও দেখবো যেটাকে আমরা নেগেটিভ অনুঘটক বলছি বা নেগেটিভ ক্যাটালিস্ট বলছি, তারা বিক্রিয়ার হারকে স্লো করে দেয়। ধরো এমন একটা রিয়াকশন, যে রিয়াকশনটা এতটাই ফাস্ট যে তুমি সেই রিয়াকশনটাকে স্টাডি করতে পারছো না, তো সেটাকে কমিয়ে তুমি দেখতে চাইছো যে মাঝখানে কি কি প্রসেস হচ্ছে বা মাঝখানে কি কি তৈরি হচ্ছে। তো তখন আমরা এরকম নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করি, যেখানে আমরা রিয়াকশনের রেটটাকে একটু কমিয়ে কোথাও একটা পজ করতে হবে। ধরো তুমি এখানে একটা রিয়াকশন করেছো যেখানটা মানে এমন ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, এত তাড়াতাড়ি রিয়াকশনটা হচ্ছে, মাঝখানে যে প্রোডাক্টটা একটা ট্রানজিশন স্টেটের একটা যে প্রোডাক্ট তৈরি হওয়ার কথা, এখানে তো রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, তারপরে প্রোডাক্টের জিত হচ্ছে। মানে এখানে তুমি যখন একা ছিলে তোমার একার কথাই চলছিল, তারপর যখন প্রোডাক্ট ফর্ম হয়ে গেছে তখন প্রোডাক্টের কথাই চলবে, রিয়াক্টেন্টের আর কোনো অস্তিত্ব থাকবে না, একটা টোটালি আলাদা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো সেই রকম আর কি। তো এই যে ট্রানজিশন স্টেট, সেটা তুমি দেখতে পাচ্ছ না, তুমি ট্রানজিশন স্টেটটা দেখতে চাইছো যে ট্রানজিশন স্টেটে অ্যাকচুয়ালি কি তৈরি হলো, তখন আমরা নেগেটিভ অনুঘটকের কাজ করি। জারক দ্রব্য আর বিজারক দ্রব্যর কাজ কি? জারক দ্রব্য হচ্ছে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। বিজারক দ্রব্য অন্যকে আহ বিজারিত করবে, নিজে জারিত হবে। আমি এই জারক বিজারণের কনসেপ্টে আজকে ঢুকবো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, নিউট্রালাইজিং এজেন্ট কি? নিউট্রালাইজিং এজেন্ট মানে ধরো কোনো চার্জ পার্টিকেল তৈরি হয়েছে, একটা রিঅ্যাকশনের মধ্যে কোনো চার্জ পার্টিকেল তৈরি হয়েছে, সেটাকে যখন নিউট্রালাইজ করার জন্য কোনো একটা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নিউট্রালাইজিং এজেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য কোয়ান্টিটি রিমেইন কনস্ট্যান্ট ইন আইসোথার্মাল এক্সপ্যান্ডিং অফ আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাসের আইসোথার্মাল প্রসারণের সময় কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? হিট কনস্ট্যান্ট থাকে, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, প্রেসার কনস্ট্যান্ট থাকে, নাকি প্রেসার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে? আইসোথার্মাল চেঞ্জ, আইসোথার্মাল চেঞ্জ মানে হচ্ছে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি টেম্পারেচারের উপরেই ডিপেন্ড করে, তাই জন্য ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে, হিট কনস্ট্যান্ট থাকবে না। হিট যদি কনস্ট্যান্ট থাকে সেই প্রসেসটাকে কি বলে বলো তো? এনিওয়ান কমেন্ট করবে, যদি হিট কনস্ট্যান্ট থাকে কোনো প্রসেসের মধ্যে সেই প্রসেসটাকে কি বলা হয়? আর প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আইসোবারিক প্রসেস, ঠিক আছে, বার ইজ দ্য টার্ম ফর প্রেসার। বাট হিট কনস্ট্যান্ট থাকলে সেই প্রসেসটাকে কি বলা হয়? শাহনওয়াজ যদি ক্লাসটা দেখো তো তোমার কমেন্ট আমি এক্সপেক্ট করব, কারণ আমি জানি না তো যে কে কে ক্লাস দেখে বা তাদের মধ্যে কার 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 কেমিস্ট্রি সাবজেক্ট আছে, বাট তুমি যদি দেখো ক্লাসটা তো তোমার কমেন্ট আমি এক্সপেক্ট করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, দুপুরবেলা এক পশলা বৃষ্টি হওয়ার পর শব্দের বেগের কিরূপ পরিবর্তন ঘটবে? একই থাকবে, বেড়ে যাবে, কমে যাবে, নাকি দ্বিগুণ হয়ে যাবে? দেখো এই কোয়েশ্চেনটা জানার পর যেদিন বৃষ্টি হবে তারপরে রাত্রিবেলা কিন্তু ফোনে আর একটু বেশি আস্তে আস্তে কথা বলতে হবে। তো দুপুরবেলা যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় তাহলে হিউমিডিটি কি হবে? হিউমিডিটি বেড়ে যাবে। হিউমিডিটি বেড়ে গেলে মানে আর্দ্রতা যদি বেড়ে যায় বাতাসের মধ্যে, তাহলে শব্দের বেগ বেড়ে যাবে, শব্দের বেগ বেড়ে যাবে, ঠিক আছে। আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়বে। টেম্পারেচার বাড়লে কি হবে? টেম্পারেচার বাড়লেও শব্দের বেগ বাড়বে, আগের দিন পড়েছি, কালকেই পড়েছি। টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে স্পিড অফ সাউন্ড ইনক্রিজ করবে। ওয়ার্ম হেয়ার বেশি দূর পর্যন্ত ক্যারি করছিল। যদি হিউমিডিটি বেড়ে যায় বা আর্দ্রতা বেড়ে যায়, ইনক্রিজ করে, তাহলে স্পিড অফ সাউন্ড সেটা ইনক্রিজ করবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে যদি রাত্রিরে বৃষ্টি হয় একটু আস্তে আস্তে ফোনে কথা বলতে হবে।
সাউন্ড ওয়েভস আর ড্যাশ ওয়েভ, শব্দ তরঙ্গ হলো কি ধরনের ওয়েভ? প্রেসার ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাকি মেকানিক্যাল ওয়েভ? এই কোয়েশ্চেনটা কি কালকে ছিল? কালকে ছিল না, এই কোয়েশ্চেনটা ভুল আছে। ট্রান্সভার্স ওয়েভ, সাউন্ড ওয়েভস আর ট্রান্সভার্স ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই কোয়েশ্চেনটা ভুল আছে, টাইপিং এ মিস্টেক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার, না এটা দেখেছো মার্ক খুব ভুলভাল করা আছে। ট্রান্সভার্স ওয়েভ, just a minute. কোয়েশ্চেনটা কোথা থেকে তোলা হয়েছে? ভুল তো তোলার কথা নয়। একটা মিনিট। ছেড়ে দাও, পরে ঠিক করে দেবো, এখান দিয়ে ঠিক করতে পারছি না আমি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হয়? কাইরেপ্টোফিলি, মেলাকোফিলি, এন্টেমোফিলি নাকি মেলিটোফিলি? শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হয়? আচ্ছা, আমরা বিভিন্ন পলিনেটিং এজেন্ট পড়ি, পলিনেশনে হেল্প করে যে সমস্ত প্রাণী সেগুলোকে আমরা, সেই প্রাণী বা যে সমস্ত এজেন্ট সেগুলোকে আমরা পলিনেটিং এজেন্ট বলছি। শামুক দ্বারা পরাগযোগকে বলা হয় মেলাকোফিলি। এটাও ভুল মার্ক করা হচ্ছে, মেলাকোফিলি। এখানে দেখো, সেলফ পলিনেশন হতে পারে, সেটাকে বলা হয় অটোগ্যামি। ক্রস পলিনেশন হতে পারে, সেটাকে বলা হয় জেনোগ্যামি বা অ্যালোগ্যামি। এবার যদি ক্রস পলিনেশন বা অ্যাবায়োটিক এজেন্টে হয়, মানে উইন্ড বা ওয়াটার, সেটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। আর উইন্ড বা ওয়াটার দিয়ে হলে তাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। হাইড্রোফিলিতে কাদের কাদের হবে? যেমন কচুরিপানা, ছোট পানা, যে সমস্ত গাছগুলো জলের মধ্যে জন্মাচ্ছে তাদের পলেন গ্রেনটা ওয়াটারের মাধ্যমে বাহিত হবে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। অ্যানিমোফিলি হতে গেলে উইন্ডের মাধ্যমে যদি পলেন গ্রেনটা যায়, তাহলে সেই পলেন গ্রেন গুলোকে অনেক হালকা হতে হবে, সেটা হচ্ছে অ্যানিমোফিলি। যে সমস্ত উদ্ভিদ গুলো আছে তাদের বৈশিষ্ট্য। এবার যদি বায়োটিক এজেন্টে হয়, প্রথমে হচ্ছে বিটলস দিয়ে যদি হয় ক্যান্থেরোফিলি, যদি মদ দিয়ে হয় তাহলে হচ্ছে, এটা একটু জুম করছি ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা দেখতে সুবিধা হবে। কোনটা দিয়ে করে জানো? এই যে এখানেই তো ছিল অপশনটা। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে বীজ দিয়ে হয় তাহলে মেলিটোফিলি, যদি বাটারফ্লাই দিয়ে হয়, যদি স্নেল দিয়ে হয়, শামুক দিয়ে হয় তাহলে মেলাকোফিলি, ঠিক আছে। বার্ড দিয়ে হলে অর্নিথোফিলি, ব্যাটস দিয়ে হলে, ব্যাট মানে হচ্ছে বাদুর, দিয়ে হলে হচ্ছে কাইরেপ্টোফিলি, আর যদি অ্যান্ট দিয়ে হয় তাহলে হচ্ছে মিরমেকোফিলি। খেয়াল রাখবে এই এজেন্ট গুলো, বায়োটিক এজেন্টে কোনটা দিয়ে কি পলিনেশন হলে সেটাকে কি বলা হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানে শামুক দিয়ে আছে, স্নেল দিয়ে আছে, তো মেলাকোফিলি হবে, মেলিটোফিলি নয়। মেলিটোফিলি হচ্ছে বীজ, মৌমাছি দিয়ে যদি হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। কি ধরনের ব্যাকটেরিয়া গবাদি পশুর পাকস্থলীতে বাস করে? মিথানোজেন, থার্মো অ্যাসিডোফিল, হ্যালোফিল নাকি রাইজোবিয়াম? কি ধরনের ব্যাকটেরিয়া গবাদি পশুর পাকস্থলীতে বাস করে? গবাদি পশুর পাকস্থলীতে আমরা, গবাদি পশুর অপাচ্য খাদ্য যেটা গোবর, সেই গোবর থেকে মিথেন তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়, তাহলে তাদের পাকস্থলীতে থাকে হচ্ছে মিথানোজেন ব্যাকটেরিয়া। থার্মো অ্যাসিডোফিল, থার্মো অ্যাসিডোফিল কোথায় থাকে? যেখানে হট স্প্রিং থাকে, উষ্ণ প্রস্রবণ থাকে, সেখানে থার্মো অ্যাসিডোফিলস ব্যাকটেরিয়া দেখা যায়। উষ্ণ প্রস্রবণ, পশ্চিমবঙ্গে কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে। আর হ্যালোফিল হচ্ছে, যেটা হচ্ছে তোমার লবণাক্ত এলাকাতে দেখা যায়, লবণাক্ত এলাকাতে। হ্যালো ইজ দ্য টার্ম ফর সল্ট। হ্যালোজেন, হ্যালোজেন যে সমস্ত গ্যাস গুলো রয়েছে সেগুলো কোথা থেকে এসছে? সেগুলো সল্ট থেকেই তো এসছে বলে তাদের ওই গ্রুপটার নাম হ্যালোজেন হয়েছে। আর রাইজোবিয়াম কোথায় দেখতে পাই? রাইজোবিয়াম দেখতে পাই আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে।
শিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? গণপদ বলছি, গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া নাকি প্যারাপোডিয়া? প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া, অপশন সি সঠিক উত্তর। ও বাবা, এখানে প্যারামিসিয়ামের ছবিটাও তো অ্যাড করেছিলাম, উড়ে গেছে। যাই হোক, ক্ষণপদ কার? ক্ষণপদ হচ্ছে তোমার অ্যামিবা, অ্যামিবার হচ্ছে ক্ষণপদ। ফ্ল্যাজেলা কার দেখতে পাবো? ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার দেখতে পাবো ফ্ল্যাজেলা। আর প্যারাপোডিয়া কাদের দেখতে পাবো? অ্যানিলিডাদের ক্ষেত্রে দেখতে পাবো, অ্যানিলিডসের ক্ষেত্রে, অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, প্যারামিসিয়ামের ক্ষেত্রে আমরা সাইজয়েন্ট দশা দেখতে পাই, মানে বহু বিভাজন দেখতে পাইবো এখানে। এবং তির্যক বিভাজনও আমরা দেখতে পাবো, ট্রান্সভার্স ফিশন। মানে প্যারামিসিয়ামটা এরকম দেখতে, তো এরকম টাইপের হয়, এখানে এরকম সিলিয়া গুলো থাকে। তো এটা না এই বরাবর ডিভিশন হয়ে দুটো আলাদা আলাদা প্যারামিসিয়াম তৈরি করে, এরকম এরকম। যেমন ভাবে ইউগ্লিনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এটা ইউগ্লিনা, ধরো এখানে একটা ফ্ল্যাজেলা রয়েছে, এখানে একটা ফ্ল্যাজেলা রয়েছে। ইউগ্লিনার ক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য বিভাজন দেখতে পাই, এই বরাবর আমরা বিভাজন দেখতে পাবো ইউগ্লিনার ক্ষেত্রে। এটা প্যারামিসিয়াম। খুব বাজে হয়তো ড্র করলাম, বাট বোঝার জন্য ইটস এনাফ। এদের শেপ গুলো প্রপার হয় না অ্যাকচুয়ালি, একটু ইরেগুলার শেপেরই হয়। ওকে, তো 15টা কোয়েশ্চেনের মধ্যে কে কটা উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ অল। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও, বা গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে জানিও। পিডিএফটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি কোনো কোয়ারিজ থাকে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো, যাদের কাছে আমার নাম্বার আছে তারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।